যেটা হচ্ছে এটা হচ্ছে সংশোধন করা খুব কঠিন। কঠিন বলতে 300 জনের মধ্যে 200 জন সংসদ সদস্যের অনুমতি লাগে। কিন্তু বিগত সরকারের সময় আমরা যা দেখেছি 2008 সালের পর থেকে, যে 200 জন সাংসদ তো তাদের এমনিতে হয়ে যায়। এমনিতে হয়ে যাওয়ার কারণে তারা খুব সহজে এটা হচ্ছে সংশোধন করতে পারতো আর কি। কিন্তু নর্মালি যদি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, তাহলে সেখানে সংবিধান সংশোধন করাটা আসলে কঠিন। কারণ বাংলাদেশে দেখি যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা হচ্ছে এককভাবে সরকার গঠন করতে, মানে করাটা কঠিন। তো এককভাবে যেখানে সরকারই গঠন করতে পারে না, সেখানে 200 এমপি তো হওয়ার কোনো চান্সই নাই আর কি। এই জন্য বলা হয়েছিল এটা অনমনীয় সংবিধান। পরেরটা হচ্ছে প্রস্তাবনা রয়েছে, শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। আমরা জানি যে বাংলাদেশ সংবিধানের একটা প্রস্তাবনা রয়েছে। তারপরে হচ্ছে সংবিধানের আধিপত্য একটা রয়েছে। কিভাবে যে যদি দেখি যে সংসদে কোনো একটা আইন তৈরি হয়, যে আইনটা হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে সেই আইনটা কিন্তু বাতিল হয়ে যায়। এটাকে বলে সংবিধানের প্রাধান্য, যেটা আমরা দেখেছি অনুচ্ছেদ 7-এর 2 অনুচ্ছেদে দেখেছি যে সংবিধানের প্রাধান্য। কথা বলা যাবে না। তারপরে দেখি হচ্ছে একক সরকার পদ্ধতি। তারপরে দেখি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তারপরে দেখেছি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেখানে আহ বাংলাদেশ সংবিধানের 8, 9, 10, 11, 8, 9, 10, 11, 12, এই যে 5টা অনুচ্ছেদ, এখানে 4টা মূলনীতির কথা বলা হয়েছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে মৌলিক অধিকার। এটা বিসিএস বা যে কোনো পরীক্ষা এটা সবচেয়ে বেশি আছে, যে বাংলাদেশের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সরাসরি তৃতীয় ভাগে। তৃতীয় ভাগে 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই যে আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, মানে 27 থেকে শুরু হয়েছে আর কি, 26 থেকে। তারপরে হচ্ছে এই এই সবগুলো আর কি। আচ্ছা, তারপরে যদি বৈশিষ্ট্যটা দেখি, যে বিচার বিভাগের স্বাধীনতা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে 22 নং অনুচ্ছেদে। 22 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ নির্বাহী বিভাগ থেকে আলাদা। হ্যাঁ, বলো। স্যার, নির্বাহী বিভাগ কি? আচ্ছা, নির্বাহী বিভাগ হচ্ছে খুব সহজভাবে যেটা বলি যে আহ শাসন বিভাগ, যেটা মূলত যেমন ওই যে আহ, শাসন বিভাগটা হচ্ছে ওই যে আহ, আইন, বিচার, শাসন। তো বিচার কোনটা? বিচার বিভাগ হচ্ছে হচ্ছে যেটা হচ্ছে তোমার বিচারক, অ্যাসিস্ট্যান্ট জাজ যে নিয়োগটা হয়, ওইটা হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ হচ্ছে এমপি যারা। আর শাসন বিভাগ হচ্ছে যারা হচ্ছে ডিসি অফিস মেনটেন করে, তারপরে এসিলেন্ট অফিস মেনটেন করে, ইউনো অফিস মেনটেন করে, এটা হচ্ছে তোমার শাসন বিভাগ। নির্বাহী বিভাগটা হচ্ছে শাসন বিভাগেরই আরেকটা নাম। যখন বিচার বিভাগটা পৃথক ছিল না, তখন হচ্ছে ওই বিচারকদের উপরে শাসন বিভাগের একটা ব্যাপক পরিমাণের প্রেসার থাকতো, যে সচিবদের একটা প্রেসার থাকতো আর কি, যে রায়টা এইভাবে দিতে হবে, ওইভাবে দিতে হবে, এইভাবে। যদিও এটা সংবিধানে বলা হয়েছিল 1972 সালে, কিন্তু এটা কার্যকর হতে সময় লেগেছে 2007 সাল পর্যন্ত। কারণ কি, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টে এটাকে আলাদা করে নেয়, কারণ এখানে পলিটিশিয়ানদের একটা স্বার্থ কাজ করে। হ্যাঁ, যেমন আওয়ামী লীগ করে অমুক লোক বা বিএনপি করে অমুক লোক, তার হচ্ছে মৃত্যুদণ্ড হয়েছে, ওইটারে কমায় দিতে হবে, ই করতে হবে, সেই করতে হবে, তারেক রহমান যাতে দেশে না আসতে পারে। সেই জন্য তারেক রহমানের রায় যে বিচারক লিখেছিলেন, তাকে তৎকালীন আইন সচিব ছিলেন দুলাল, জহিরুল ইসলাম দুলাল নামে এক ভদ্রলোক ছিলেন আইন সচিব। সে পিস্তল টিস্তল নিয়ে, লোকজন নিয়ে সেই
বিচারকের বাসায় গিয়ে হামলা দিছে, হুমকি দিছে যে তারেক রহমানকে মামলাটা এইভাবে দিতে হবে যেন সে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় এবং সে যেন দেশে না আসতে পারে। হ্যাঁ, এরকম। এটা হচ্ছে রাজনীতিবিদদের লাভ। যে জন্য হচ্ছে সংবিধানের 22 ধারায় সেই সময় বলা হয়েছিল যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগটাকে বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটাকে আলাদা রাখতে হবে। কিন্তু কোনো বুঝতে পারছি। গভর্নমেন্টে এটা করে নাই। এটা করেছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এসে এটা কিন্তু করছিল। আচ্ছা, এবার আসি নেপাল। নেপাল বলা হয়েছে অম্বার্সম্যান, এটা সংবিধানের 77 নং অনুচ্ছেদে বলা আছে, কিন্তু এখন পর্যন্ত এটা বাংলাদেশে কার্যকর হয় না, আর কার্যকর হয় নাই। আর নেপাল বিষয়টা হচ্ছে এরকম একজন একটা পদ যেখানে হচ্ছে একজন ব্যক্তি থাকবে এবং সে হচ্ছে রাষ্ট্রের কোনো ধরনের অন্যায় হলে, রাষ্ট্রে কোনো ধরনের আহ, অন্যায় হলে, কোনো বিশৃঙ্খলা হলে সেটার হচ্ছে তদন্ত করবে। তদন্ত করে সরকারের কাছে রিপোর্ট জমা দিবে। সে হচ্ছে তদন্ত করতে পারবে কিন্তু কোনো ধরনের বিচার করতে পারবে না, যে তাকে ফাঁসি দিয়ে দেন, তাকে ই করে দেন, সেই করে দেন, এগুলা সে বলতে পারবে না। সে বলতে পারবে যে এইটা এইটা হয়েছে, এইটার ফল হচ্ছে এইটা, তখন হচ্ছে সরকার সেই অনুযায়ী কাজ করে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ওই নেপাল যে পদ, এখানে কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। আচ্ছা, আমাদের সংবিধানে এইটুকুই বাকি ছিল। এবার আমরা আজকে যে মূল ক্লাস এটাতে যাই। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আচ্ছা, অর্থনীতি এই শীটটা আপডেট না থাকার কারণে তোমাদের কিছু আপডেট করে নিতে হবে আর কি। আমার এখানে যে শীট পাঠানো হয়েছে এটা আপডেট নাই। আমি কিছু কিছু করেছি আর কি, যতটুকু সম্ভব। অর্থনীতি, অর্থনীতি কি, অর্থনীতি কিছুই না। অর্থনীতি হচ্ছে বাজার সংশ্লিষ্ট, আমাদের অর্থনৈতিক সিস্টেম সংশ্লিষ্ট, পণ্য উৎপাদন, উদ্যোক্তা, এগুলা নিয়ে আলাপ আলোচনা করে থাকি আর কি। তারপরে হচ্ছে অর্থনীতির জনক হচ্ছে, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনৈতিক জনক হলো গিয়ে পল স্যামুয়েলসন। আচ্ছা, বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে পুঁজিবাদ, যেটা বাংলাদেশে চলমান, সমাজতান্ত্রিক, মিশ্র রয়েছে, আরেকটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আচ্ছা, পুঁজিবাদী যেটা সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট। পুঁজিবাদী হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট, আর সমাজতন্ত্র হচ্ছে সম্পূর্ণ সরকারি। মিশ্র হচ্ছে পুঁজিবাদ আর সমাজতন্ত্র যেটার মিশ্রণে তৈরি, যেমন বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু মিশ্র, সরকারি বেসরকারি দুইটাই রয়েছে। আর ইসলামী অর্থব্যবস্থা, বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে ইসলামী অর্থব্যবস্থা রয়েছে, যেমন ইসলামিক ব্যাংকিং কিছু ব্যবস্থা আছে, সেগুলাতে হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা কার্যকর করার চেষ্টা করে কিন্তু পরিপূর্ণ হয় না। যেমন ইসলামী ব্যাংকের কথাই যদি আমরা বলি, হ্যাঁ, তারা যেভাবে বলে যে সুদ মুক্ত, এই মুক্ত, সেই মুক্ত, তো আমি একটা টক শো দেখেছিলাম, সেখানে হচ্ছে জামাতের উচ্চপদস্থ একজন, মানে থিঙ্ক ট্যাঙ্ক যে বলা হয়, যে শিশির মনির, শিশির মনিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা বলেন যে পুরোপুরি সুদমুক্ত এবং ইসলামিক অর্থ ব্যবস্থা, কিন্তু আপনারা এটা কি পুরোপুরি পারেন? তখন সে সরাসরি না বলে না, সে বলে কি যে ইসলামী অর্থনীতি তো শুধু বাংলাদেশে আছে, কিন্তু ইসলামী ব্যাংক, আমরা যখন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বিদেশের কোনো দেশের সাথে আমরা চুক্তি করি, যেমন হচ্ছে ডেনমার্ক থাকতে পারে, কানাডা থাকতে পারে, অস্ট্রেলিয়া থাকতে পারে, চীন থাকতে পারে, ওইসব দেশের সাথে যখন আমরা কোনো চুক্তি করতে যাব বা লেনদেন করতে যাব, তখন ওরা কি ইসলামিক ওরা কি ইসলামিক অর্থ ব্যবস্থা মানে? ওইসব দেশ মানে না। তাহলে আমাকে ওদের লাইনে যেতে হবে। তাহলে পরে ওই যে
উপস্থাপকের প্রশ্ন করলো যে তাহলে কি আপনারা সম্পূর্ণ মানেন না, সুদ খান? পরে শেষে সে স্বীকার করছে, হ্যাঁ সম্পূর্ণ মানা হয় না, আমাদের সুদ খেতে হয়। তার মানে পরিপূর্ণ যে ইসলামিক অর্থব্যবস্থা, এটা বাংলাদেশে কোনো ব্যাংকেই মানতে পারে না। আচ্ছা, পুঁজিবাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। পুঁজিবাদের বৈশিষ্ট্য যেমন উদ্যোক্তার স্বাধীনতা। উদ্যোক্তা উদ্যোক্তা তার নিজের স্বাধীন মতো যে কোনো কিছু তৈরি করার উদ্যোগ নিতে পারে, ব্যবসা করার। তারপরে হচ্ছে এটা সম্পূর্ণ হবে ব্যক্তি মালিকানা, যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, অংশ থাকবে না, লাভ থাকবে না। এটা হবে সম্পূর্ণ মুনাফা লাভের উদ্দেশ্য। পুঁজিবাদী রাষ্ট্রে বা পুঁজিবাদী সিস্টেমে যে ব্যবসাটা দেওয়া হয় সেটা সম্পূর্ণ মুনাফা লাভের উদ্দেশ্যে। এখানে কোনো মানে জনমত, এখানে কোনো হচ্ছে গরিবদের সহায়তা করা, এইসবের কোনো কাজ এখানে, কথা এখানে আসবে না। এটা আমি ব্যবসা দিছি ভাই আমার সম্পূর্ণ লাভের জন্য, বাস। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে লাভ করা। আচ্ছা, তারপরে মুক্ত বাণিজ্য অর্থনীতির চর্চা করা হয়। মুক্ত বাণিজ্য অর্থনীতি কোনটা? মুক্ত বাণিজ্য অর্থনীতি হচ্ছে অবাধ, মানে হচ্ছে যে বিক্রি করবে এবং যে কিনবে তাদের মধ্যে হচ্ছে অবাধ একটা বিচরণ। অর্থাৎ আমি এটা পণ্য বাজারে নিয়ে গেলাম, আমি এটা 500 টাকা আমি চাইতেই পারি। ধরো 1 কেজি চাল দাম চাইলে কত, আমি বললাম যে আমি এটা 500 টাকাতে বিক্রি করব। যে কিনবে সে বলবে আমি 10 টাকা দিব। এই যে একটা দামাদামি, এটি হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। অবাধ প্রতিযোগিতা থাকবে এবং চাল আমি একা নিয়ে যাবে না, আরো 100 জন চাল নিয়ে যাবে, আরো 500 জন ক্রেতা থাকবে এই চালের। এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। তো ওই যে পুঁজিবাদী কিন্তু মুক্তবাজার অর্থনীতির চর্চাটা হয়। তারপর হচ্ছে এটা সরকারি হস্তক্ষেপ মুক্ত থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে উৎপাদন, পুঁজিবাদে উৎপাদন শক্তির উন্নতি হয়। আর সমাজতন্ত্র হচ্ছে সম্পূর্ণটা সরকারি। সমাজতান্ত্রিকটা হচ্ছে সম্পূর্ণভাবে সরকারের তত্ত্বাবধানে হয়ে থাকে যেটা, এবং এখানে আহ জনগণের চাহিদা মেটানোর পাশাপাশি ওদের হচ্ছে উদ্দেশ্য থাকে জনমত করার। এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন যৌথ ও রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। এখানে শ্রেণী শোষণ অনুপস্থিত। এখানে পূর্ণ প্রতিযোগিতা অনুপস্থিত, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে যেমন একটা কোম্পানি, সে হচ্ছে কি করে, প্লাস্টিক উৎপাদন কোম্পানি, সে হচ্ছে প্লাস্টিকের জগ বানায়, মগ বানায়, বদনা বানায়। এখন যেহেতু সরকারি উদ্যোগে হয়, সেহেতু এখানে তো একাধিক থাকবে না, একটা থাকবে। সরকারি ফ্যাক্টরি একটা, যেখান থেকে সকল বাংলাদেশের বাংলাদেশের সকল মানুষের চাহিদা পূরণ করা হয়। তো যখন ফ্যাক্টরি একটা থাকবে, সেখানে কি সেখানে কি প্রতিযোগিতা থাকবে? সেখানে কিন্তু প্রতিযোগিতা থাকবে না। সেখানে কি হবে? এই যে আমি বানায় রাখলাম, কারণ আমার তো কোনো প্রতিযোগী নাই বাজারে, তাহলে আমি বানায় রাখলাম, তোমরা নিলে না, না নিলে না, নিতে তো হবেই। বদনা বাংলা তো বদনা নিতে হবেই, এছাড়া তো আর গতি নেই। তার মানে আমার ব্যবসা চলবেই। এই জন্য এখানে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা। হ্যাঁ, এটা অবশ্যই কেন্দ্রীয় পরিকল্পনা মাফিক হয়ে থাকে, যে প্রতি বছর কি পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণে কিন্তু উৎপাদন করতে হয়। কেন্দ্রীয় পরিকল্পনা সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জন হয়। সমাজতন্ত্রে সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জন হয়। তারপর হচ্ছে চাহিদার উপর নিয়ন্ত্রণ। ওখানে চাহিদার উপর একটা নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়। সমাজতান্ত্রিকে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়। তারপর হচ্ছে সামাজিক নিরাপত্তা থাকে, সুষম উন্নয়ন হয়। হ্যাঁ, বেকারত্বহীনতা, অর্থাৎ এখানে কেউ বেকার থাকে না, এখানে সবাইকে সরকার সঠিকভাবে কাজে লাগায়। এরকম হাজার হাজার কারণ থাকতে পারে। এটার উপকার অপকার দুইটাই থাকতে পারে। উপকার কি? ওই যে
সুষম উন্নয়ন হয়, সমাজের স্বার্থ রক্ষা হয়। কিন্তু অপকারও কিছু আছে। অপকার কিরকম? যেমন হচ্ছে চাহিদা। চাহিদা, আমি আমার চাহিদা মতো আমি পাবো না। যেমন আমার মনে কি চায়, আমার মনে চায় একটু ফ্যাশনেবল ডিজাইনেবল কিছু একটা কিনতে, কিন্তু এটা তো আমি পাবো না। কারণ হচ্ছে কি, যে ওরা একরকম বানায় রাখবে, এরকমই তোমাকে নিতে হবে। নতুনত্ব বলতে কিছু নাই। আচ্ছা, এটা হলো একটা বিষয়। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং মুক্তবাজার অর্থনীতি। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং মুক্তবাজার অর্থনীতি। আসো আসো। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1961 সালে। আচ্ছা। আচ্ছা, বসো। কথা বলো না। আচ্ছা, বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। আচ্ছা, তারপরে দেখি অর্থনীতির সাথে জড়িত বিষয় বলি এখানে। ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক কোনটা? ব্যষ্টিক হচ্ছে যেখানে আলোচনা করা হয় ভোগ ও উপযোগ, উৎপাদন, মূল্য, মুনাফা, এগুলা নিয়ে আলোচনা করা হয়। এটার উদাহরণ হচ্ছে মাথাপিছু আয়। আর সমষ্টিক অর্থনীতি যেখানে হচ্ছে সামগ্রিক কর্মদক্ষতা, কাঠামো এবং আচরণ নিয়ে আলোচনা করা হয়। এটার উদাহরণ হচ্ছে জিডিপি, জিএনআই, মুদ্রাস্ফীতি। সালমান ভাই, আমরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি, ভালো আছেন? জি। একটু শীত নাকি আপডেটেড না, এটা একটু দেখবেন নাকি? ওই যে নিচে নেমে দেখেন তো। হ্যাঁ, ইয়ার শীত 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 আপডেট না, আমি দেখেছি এটা। আচ্ছা, আমি অর্থনীতির, সরি, ওই যে আহ, অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট বাজেট দেখেন তো কত সালেরটা দেওয়া। আমি তো আপডেট করেছিলাম, এখন এটা কি ভুলটা দিল কিনা, এটাই একটু নিচে নামেন দেখেন কোন একটা পেজে আপনার জাতীয় অর্থনৈতিক বাজেট। সমীক্ষা 21, 21 এবং 22 দেয়া অর্থনৈতিক সমীক্ষা। আর আর নিচে বাজেট নামেন, হচ্ছে আর বাজেট নিচে হচ্ছে নামেন দেখি। 22-23। না, বাজেট হচ্ছে 22 না, 23 না, না, আমি সর্বশেষ 25-26-এর বাজেট পর্যন্ত আপডেট করছি। তাহলে ভুল শিট হ্যাঁ, দিছে, আমি যেটা ইয়ে করছি সেটা দেয় নাই। আরো নিচে নামেন দেখি। এই যে এই ছকের শুরুতে যান দেখি, এই ছকটার উপরের হেডলাইনটা দেখি। এই যে অর্থনৈতিক সমীক্ষা 21-22, আর নিচে বাজেট আচ্ছা, না, আছে। না, তাহলে ভুল শিটটা দিছে, ভুল। ইয়া, আমি তো আপডেট শিট ইয়ে করছি। তাহলে দাঁড়ান ভাই, আমি শিটটা চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়ান। আপনি ক্লাসে নিয়ে হ্যাঁ, দেন থাকেন, দেন। আমি আপডেট শিটটা পাঠাচ্ছি। শিট আপডেট করা ওকে হয়েছিল। ওকে, দেন। এই যে বাজেট দেখেন 22-23। না, 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 এটা পুরান শিট দিছে, ভুল শিট দিছে। আপনি ক্লাসে নিয়ে থাকেন, আমি মাঝখানে ইন দ্য মিন টাইম পাঠিয়ে জানাচ্ছি। ওকে ওকে ওকে। আচ্ছা, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই মাথাপিছু আয় কোনটার উদাহরণ, আর জিডিপি, জিএনআই, মুদ্রাস্ফীতি এগুলা কোনটার উদাহরণ। হ্যাঁ, এগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে যাব আমরা হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে তো নাকি? হুম। জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে। এবার আসি আমরা জিডিপিতে। জিডিপি হচ্ছে কোনটা? কোনো নির্দিষ্ট সময়ে, মানে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমার ভিতরে বসবাসকারী, অর্থাৎ বাংলাদেশের ভিতরে বসবাস করে যারা, প্রত্যেকটা মানুষ একটা বছরে যেই পরিমাণ ইনকাম করে সেটাই হচ্ছে জিডিপি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলাদেশের সকল মানুষ, এখানে কিন্তু আমেরিকানও হইতে পারে, ভারতীয় হইতে পারে, শ্রীলঙ্কান হইতে পারে, আফগান হইতে পারে, অর্থাৎ যারা হচ্ছে এখানে সবাই বসবাস করে, তাদের সম্মিলিত, জামি নিয়ে যাও, এই যে আসতেছে তোমার আম্মু। যাও, এখানে চলে যাবে। এক বছরে বাংলাদেশের ভিতরে যারা যারা হচ্ছে স্থায়ীভাবে বসবাস করে, সবার ইনকামের যে সমষ্টি সেটা হচ্ছে জিডিপি। আচ্ছা। আচ্ছা, সেখানে তারপরে হচ্ছে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি
আচ্ছা, এগুলো চেঞ্জ হবে, এগুলো একটু চেঞ্জ করে নিতে হবে এবং এগুলা আপডেটটা পড়তে হবে আর কি। 21-22 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত ছিল? এটা আমরা 24-25 পড়ব। 24-25, 24-25 অর্থ বছরে, 24-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত ছিল সেটা দেখতে হবে। আর 25-26-এ লক্ষ্যমাত্রা কি সেটা দেখতে হবে। 25-26-এ লক্ষ্যমাত্রা কত ছিল? জিডিপি পরিমাপের জন্য বাংলাদেশের অর্থনীতিকে 3টা বৃহত্তর খাতের অধীনে 18টি প্রধান খাতে, একটা প্রশ্ন এরকম আসছিল যে কয়টি প্রধান খাত, সেখানে প্রশ্ন আসছিল, অপশনে ছিল 18টি। 18টি প্রধান খাতে ভাগ করা হয়। বাংলাদেশের জিডিপিতে সাম্প্রতিক বছরগুলোতে অবদান বেশি হচ্ছে সেবা খাতের। হুম, সেবা খাতের। আচ্ছা, তারপর হচ্ছে জিএনপি। জিডিপি এবং জিএনপির মধ্যে সুন্দর একটা পার্থক্য। জিডিপি কোনটা? যে এখানে একটা ভৌগোলিক পার্থক্য বিদ্যমান। ভৌগোলিক পার্থক্য কোনটা? যে জিডিপি মানে হচ্ছে শুধু বাংলাদেশের মধ্যে যা আছে সব, এখানে বাইরের কোনো কিছু কাউন্ট করা হবে না। যেমন বাংলাদেশের অনেক মানুষ তো সৌদি আরব, কুয়েত, কাতার থাকে, ওদেরকে কিন্তু কাউন্ট করা হবে না। শুধু বাংলাদেশের মধ্যে যারা থাকে, এখানে বাংলাদেশি থাকতে পারে, বাংলাদেশের বাইরের লোকও থাকতে পারে, আফগানিস্তান থাকতে পারে, শ্রীলঙ্কা থাকতে পারে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে যারা আছে প্রত্যেকের ইনকাম যেটা এক বছরে, সেটা হচ্ছে জিডিপি। আর জিএনপি হচ্ছে এখানে ভৌগোলিক বিষয় না, এখানে কাজ করে হচ্ছে নাগরিকত্ব বা নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক যারা, তাদের এক বছরের আয়। আমরা জিডিপি দেখেছি কি, যে বাংলাদেশের ভিতরে যারা বসবাস করে সকল নাগরিকের, বাইরে যারা আছে তারা বাদ, যেমন প্রবাসী আয় বাদ। আবার জিএনপিতে দেখব যে এটা নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয়, যে বাংলাদেশের নাগরিক যারা, তাদের এক বছরের আয়, সেটা বাংলাদেশের ভিতরেও হইতে পারে, বাইরেও হইতে পারে। তাহলে এখানে যুক্ত হবে কি? প্রবাসী আয়। কারণ বাংলাদেশে তো প্রচুর মানুষ সৌদি আরব, কুয়েত, কাতার, বিভিন্ন দেশে থেকে আমাদেরকে টাকা পয়সা পাঠায়, রেমিটেন্স পাঠায়। তাহলে এটা যুক্ত হবে কোথায়? জিএনপিতে। তারপর দেখি এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে, আমি ওই যে জিডিপি থেকে জিডিপি যেটা হবে সেটা তো হচ্ছে, যেমন এখানে আমার ইনভেস্ট থাকবে, জিডিপি যেটা এক বছরের যে ইনকাম, শুধু সেটা তো দেখলে হবে না, এখানে তো আমার ইনভেস্ট আছে। ওই ইনভেস্ট বাদ দিলে, যেমন আমি একটা ব্যবসায় নামলাম, ওই ব্যবসাতে নামার জন্য আমার কিছু লেবার নিয়োগ দিতে হয়েছে, আমার কিছু মেশিনারিজের প্রয়োজন হয়েছে, আমার বিভিন্ন জায়গায় টাকা পয়সা নিয়োগ দিতে হয়েছে, ইনভেস্ট করতে হয়েছে। সবকিছু মিলায়া আমার যত টাকা দাঁড়াইলো, ধরো সবকিছু মিলায় আমার ইনভেস্ট হলো 50 লক্ষ টাকা, বছর শেষে আমার ইনকাম দেখলাম 70 লক্ষ টাকা। তাহলে 70 লক্ষ টাকাই তো আমার লাভ না, আমার লাভ হবে 20 লক্ষ টাকা, কারণ 50 লক্ষ টাকা আমার ইনভেস্ট করা ছিল। ওই যে 20 লক্ষ টাকায় লাভ, ওইটি হচ্ছে এনএনপি। আর 70 লক্ষটা হচ্ছে জিডিপি। 70 লক্ষ টাকা হচ্ছে জিডিপি, অর্থাৎ টোটাল ইনকাম। আর এনএনপিটা হচ্ছে এই 20 লক্ষ টাকা, যে ইনভেস্ট 50 বাদ দিলে যেটা হবে, সেটা হবে এনএনপি। আবার আসি পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, অত্যন্ত সহজ। মাথা পিছু আয় কোনটা? মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যেটা হয়, সেটাই হচ্ছে মাথা পিছু আয়। মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে এটা বের হয়ে আসে। আচ্ছা, মার্কিন ডলার 2824, এটার খুব বেশি পরিবর্তন হয় নাই এখনো। মনে হয় আমাদের মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় কত এখন আমাদের? আমি এক জায়গায় সার্চ করে দেখলাম যে 2820 মার্কিন ডলার।
$2,820 এরকম, অর্থাৎ 24-এর বীজ কাছাকাছি এরকমই এখনো। গ্রোথ রেট আগের বছরের আগের বছরের তুলনায় বর্তমান বছরের আয়ের যে বৃদ্ধি, সেটা হচ্ছে বৃদ্ধির শতকরা, সেই বৃদ্ধির শতকরা হারকে বলা হয় প্রবৃদ্ধির হার। অর্থাৎ আগের বছর ছিল 1,000, এবার হয়েছে 1100, তাহলে আমার বেড়েছে কত? 100। ওই 100 যেটা বেড়েছে সেটা হচ্ছে আগের বছরের তুলনায় শতকরা কত, সেটি হচ্ছে প্রবৃদ্ধির হার। এবার আসি অবমূল্যায়ন। ডলারের বিপরীতে কোনো দেশের মুদ্রার মূল্যমান কমিয়ে দেয়াকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়। সেক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের তো অবমূল্যায়ন হইতে হইতে মনে হয় আর জায়গা নাই। বছরখানিক আগেও বা 2 বছর আগেও আমরা 70 টাকাতে ডলার কিনতে পারতাম, এখন ডলারের বিপরীতে বাংলাদেশের কত টাকা দিতে হয়? মনে হয় 120-25। 25 স্যার। হ্যাঁ, 125-20 এরকম আপ ডাউন হয়। যেমন আজকে সম্ভবত 121.38 টাকা চলতেছে। তবে 20 থেকে 30-এর মধ্যে বা 20 থেকে 25-এর মধ্যে। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে অবমূল্যায়ন। আমি যখন $1 একটা পণ্য বিক্রি করি, তখন আমি পাই কত? যখন আমি বিক্রি করি, তখন বাংলাদেশ থেকে যেটা যায় সেটা কি? সেটা কিন্তু টাকার অনুপাতে যায়। যেমন আমি 1 কেজি চাল বিক্রি করলাম, 1 কেজি চালের দাম কত? 70 টাকা। কিন্তু আমি যখন কিনতে যাব, তখন ওইটা ডলারের হিসেবে বাংলাদেশ এসে ঢুকবে। আচ্ছা, চীন এবং জাপান হচ্ছে এই নীতি অনুসরণ করে থাকে। চীন এবং জাপান এই নীতি অনুসরণ করে থাকে। মুদ্রাস্ফীতি, স্ফীতি মানে কি? স্ফীতি মানে ফুলে যাওয়া, তাই না? ফুলে যাওয়া মানে বেড়ে যাওয়া। তার মানে কি মুদ্রাস্ফীতি মানে কি? বাজারে যখন মুদ্রার সরবরাহ বেড়ে যায় বা অর্থের সরবরাহ বেড়ে যায় এবং দ্রব্য সরবরাহ কমে গেলে, দ্রব্য সামগ্রীর সরবরাহ কমে গেলে, যেমন জিম্বাবুয়ে, নাইজেরিয়া, এইসব দেশে দেখা যায় 1 বস্তা টাকা নিয়ে গিয়ে 3টা রুটি নিয়ে আসে। 1 বস্তা টাকা নিয়ে যায় কিন্তু 3টা রুটি নিয়ে আসে। মানে কি? রুটির পরিমাণ বাজারে কম, উৎপাদন কম, কিন্তু টাকা প্রচুর। আবার 1 মিনিট একটু।
আমরা আছি হচ্ছে এখানে। হুম মুদ্রাস্ফীতি, তাহলে মুদ্রাস্ফীতিটা হচ্ছে যখন হচ্ছে অর্থের পরিমাণ বেড়ে যায় এবং দ্রব্যের পরিমাণ কমে যায়, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। নামটা থেকে বোঝা যায়, স্ফীতি মানে ফুলে যাওয়া, মানে মুদ্রার সংখ্যা বেড়ে যাওয়া। কি কি কারণে হইতে পারে? হুদাই নতুন মুদ্রা ছাপাইতে থাকলে, চাহিদার পরিমাণ বেড়ে গেলে, পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেলে। পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেলে কি উৎপাদন স্বাভাবিকভাবেই কমায় দিতে হবে, সেক্ষেত্রে পণ্যের একটা ঘাটতি দেখা যাবে বাজারে। আচ্ছা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কিছু উপায় রয়েছে, রাজস্ব নীতি, মুদ্রানীতি, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি, বিভিন্ন ধরনের। এই তিনটার মাধ্যমে হচ্ছে হচ্ছে মূল্যস্ফীতি যেটা হয় সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এরপরে আসি স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন হচ্ছে অধিক বেকারত্ব ও মূল্যস্ফীতির যে সমন্বিত ব্যবস্থা। অধিক বেকারত্ব এবং মূল্যস্ফীতির যে সমন্বিত ব্যবস্থা সেটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। মুদ্রা সংকোচন, ওই যে বললাম না, মুদ্রাস্ফীতি যেটা, ওইটার বিপরীত অবস্থাটাই হলো মুদ্রা সংকোচন। অর্থাৎ ওইটাতে ছিল মুদ্রা বেশি দ্রব্য কম, আর এটাতে হবে দ্রব্য বেশি মুদ্রা কম। বাজারে দ্রব্য সরবরাহ বেশি কিন্তু অর্থ সরবরাহ কম, এটা হইলেই মুদ্রা সংকোচন হবে। মুদ্রা সংকোচনের কারণ কি? মুদ্রার সরবরাহ হ্রাস কিন্তু জাতীয় উৎপাদন বৃদ্ধি। এটা যদি হয় তাহলে হচ্ছে মুদ্রা সংকোচন দেখা দিবে। মন্দা অবস্থা তো বিশ্ব অর্থনীতিতে দেখা দিতেই পারে, যখন হচ্ছে বাজারে পণ্য এবং সেবার দাম কমতে থাকে, যেখানে ব্যবসায়ীদের মুনাফা কমে, বিনিয়োগ কমে, যার ফলে কি হয়, বেকারত্ব বাড়তে থাকে। এই অবস্থাটা হচ্ছে বৈশ্বিক মন্দা হিসেবে পরিচিতি লাভ করে। বিশ্বের বাজারে 1930 সালে এবং 2002 সালে খুব বড় আকারের মন্দা দেখা দিয়েছিল। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এখানে যেমন জিডিপি, এখানে আসবে আর কি যে কোনটার পূর্ণরূপ কি। জিডিপি, জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তিন, ট্যাক্স আইডেন্টিফিকেশন, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। তারপর হচ্ছে পিপিআর, আব্বু আসো, পাবলিক প্রকিউরমেন্ট রুল। আচ্ছা, তিন, এটা হচ্ছে যারা হচ্ছে চাকরিজীবী না বা যারা হচ্ছে ইনকাম নাই তারা এটা এটা মানে বাস্তব অর্থে তারা এটা ফেস করে না। আমরা যারা ইনকাম করি আমরা হচ্ছে এটা হচ্ছে বাস্তবভাবে এটা আমরা ফেস করি। এখানে আমাদের একটা নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী আমরা বছরে যা ইনকাম করি সেই আয়ের ট্যাক্স দিতে হয়। এখন এই ট্যাক্সটা যে দিব, বাংলাদেশ সরকার মনে করো বছরে আমার 10,000 টাকা ইনকাম, আমাকে কিন্তু 10,000 টাকা ইনকামের উপরে ট্যাক্স দিতে হবে না, আমাকে কিন্তু একটা নির্দিষ্ট ফ্রেম বেঁধে দিছে যে আমাকে কত টাকার উপরে যদি বছরে আমি ইনকাম করি তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে। যেমন আমরা যারা সাধারণ করদাতা, এখানে 4টা ক্রাইটেরিয়াতে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ করদাতা, একটা হচ্ছে 65 বছরের উপরে প্লাস মহিলা, পুরুষ যদি হয় সেটা 65 বছরের উপরে প্লাস সকল দরের মহিলা, তারা একটা ক্রাইটেরিয়ায় পড়বে। আর একটা পড়বে হচ্ছে প্রতিবন্ধী যারা, তারা একটা ক্রাইটেরিয়ায়। আর একটার মধ্যে পড়বে মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা। মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা তারা হচ্ছে একটাতে পড়বে, মানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সকল মুক্তিযোদ্ধা না, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্লাস জুলাই যোদ্ধা তারা পড়বে এক ক্রাইটেরিয়া। এই 4টা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আমাদেরকে একটা ফ্রেম বেঁধে দিয়েছে যে আপনার যদি বাৎসরিক ইনকাম এত থেকে এতর বেশি হয় সেক্ষেত্রে আপনি ট্যাক্স দিবেন। যেমন আমরা তো সাধারণ করদাতা, আমি তো জুলাই যোদ্ধাও না, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাও না, 65 বছর প্লাস নাগরিক না, মহিলাও না, তাহলে আমি কি? আমি সাধারণ করদাতা। আমি পড়বো কোনটাতে? সাধারণ করদাতার কোটাতে, যেখানে আমাকে বলা হয়েছে আমার যদি বাৎসরিক ইনকাম 3,75,000 টাকার বেশি হয়। যুদ্ধ করে আসছো, আসো, বীর মুক্তিযোদ্ধা তুমি, বসো।
তাহলে আমাকে বলা হবে কি, যে আমাকে বলা হবে যে আমার যদি ইনকাম বছরে 3,75,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে আমাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এটা গেল, 3 গেল। তারপরে হচ্ছে জিএনপি, এটা পুনরুক্ত তো পড়তে হবে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তারপরে এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস। তারপর হচ্ছে জিএনএইচ, এগুলো সবগুলোই পড়তে হবে, কোনটা রেখে কোনটা কোন সময় হিসাবে ঠিক নাই। এলসি, লেটার অফ ক্রেডিট। ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। টিসিবি, এটা তো আমরা প্রতিদিন এই শব্দটা শুনি যে টিসিবির মাল। টিসিবি হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তারপর হচ্ছে এটিএম, অটোমেটেড টেলার মেশিন। বিটিসি, বাংলাদেশ টেরিফ কমিশন। ভিজিডি, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে ভিজিএফ, ভালনারেবল গ্রুপ ফিডিং। জিআর, গ্র্যাচুইটিস রিলিফ। ওএমএস, ওপেন মার্কেট সেল। টিআর, টেক্সট রিলিফ। পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই যে এটা আমরা আগেও পড়ে আসছি। এনবিআর, এই যে এখানে এনবিআর, এনবিআর, এনবিআর দুইবার আসছে এটা। বিও অ্যাকাউন্ট বলি আমরা, বিও অ্যাকাউন্ট, বিও অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এটা হচ্ছে শেয়ার বাজারে ব্যবসা করতে হলে ওই বিও অ্যাকাউন্ট লাগে। তারপর হচ্ছে এনএনআই, নিট ন্যাশনাল ইনকাম। তারপর হচ্ছে এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস। কেপিআই, কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আরেকটা হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন। তো এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ আকারে আসবে, এগুলো হচ্ছে আসলে বাদ দেওয়ার সুযোগ নাই, এগুলো আসবেই। আচ্ছা, এইবার দেখি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 নভেম্বরে যেটা প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখব। নভেম্বরে মোট জনসংখ্যা দেখানো হয়েছে 17,22,00,000-এর মতো। জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%, মানে অভাবনীয়ভাবে কমতেছে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার। এবং এই জনসংখ্যা বৃদ্ধির হার, এটা আমার দৃষ্টিতে মনে হয় কি, এটা যে আমরা ইচ্ছাকৃত কমাচ্ছি বিষয়টা এরকম না। বর্তমানে আমাদের ফুড পয়জনিং, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে তথ্য প্রযুক্তির সাথে সম্পর্ক, সব কিছু মেলায় আমাদের যে ফার্টিলিটি সেটা কিন্তু কমে যাচ্ছে। আমরা কিন্তু সমাজে এখন অহরহ মানুষ দেখি যে যাদের বাচ্চা হয় না, অহরহ। এবং এটাও জানি যে 15-20 লাখ টাকা হলে ভারতে গিয়ে একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসা যায়। ডাক্তার নাকি জিজ্ঞেস করে যে আপনি 2টা ছেলে চান নাকি একটা ছেলে একটা মেয়ে চান নাকি 2টা মেয়ে চান। তা আপনি 15-20 লাখ টাকা খরচ করে ভারতে গিয়া এক ছেলে এক মেয়ে বা 2 মেয়ে 2 ছেলে এভাবে নিয়ে আসা যায়। অভাবনীয় হারে কিন্তু এটা কমতেছে। এটার কারণ কি? আমাদের হচ্ছে খাবার দাবারের যে ভেজাল, এটা অন্যতম দায়ী। আমাদের যে তথ্য প্রযুক্তির সাথে সম্পর্ক, যেমন মোবাইল, ল্যাপটপ, এগুলার যে ব্যবহার, স্মার্ট ওয়াচ, এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইস আমাদের ব্রেইনের সাথে জড়িত, সম্পৃক্ত, আমাদের স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত, আমাদের ঘুমের সাথে সম্পৃক্ত। এবং মানুষের যে ফার্টিলিটি সেটা কিন্তু সব কিছু মিলাই, যদি আপনার ভালো ঘুম না হয়, যদি আপনার ব্রেন ভালোভাবে কাজ না করে, এগুলা শারীরিক যদি সুস্থতা না থাকে, তাহলে তো হবে না। আমরা অহরহ দেখি অমুকের বাচ্চা হয় না, তমুকের বাচ্চা হয় না। আরেকটা বিষয় হচ্ছে সিজার। আগে আমরা প্রত্যেকেই একাধিক 2টা 3টা 4টা বাচ্চা নিতাম, এখন কিন্তু আমরা ওই সিজারের এখানে আমরা বন্দী হয়ে গেছি যে 2টার বেশি সিজার হয় না। ওইখানে কিন্তু আমরা অনেকটাই বাধ্য হয়ে গেছি। আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব এখন হচ্ছে 1171 জন। এটা কিন্তু বাড়তেছে।
2022 সালেও আমরা দেখেছি, 2021 সালে দেখেছি এবং 22 সালে যে 1140 জন, অর্থাৎ 1 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে 1140 জন ছিল। আর 25 সালে এসে আমরা দেখতেছি সেই পরিমাণ জায়গার মধ্যে 1171 জন, তার মানে প্রতি 1 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে 31 জন বেড়েছে। তার মানে জায়গা জমি কমতেছে। জায়গা জমি কমতেছে মানে কেন? কিছু মানুষও বাড়তেছে, কিছু মানুষ বাড়তেছে, কিছু জায়গাও কমতেছে। কিভাবে? ওই যে তথ্য প্রযুক্তি, ডিজিটাল, সব বাড়ি পাকা। সব বাড়ি পাকা মানে কি? যেখানে ইট লাগবে, ইট মানে কি? যেখানে ইট, কি জানে কয়, ইট 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 কলা থাকবে। ইট কলা মানে কি? মানুষের জমিন টমিন দখল করা। যখন তুমি ইট কলা নিয়ে নিবা, তখন ফসল করার জমি কমতেছে। তখন যে গরিব মানুষ, তার যে নির্দিষ্ট পরিমাণ ফসলি জমি থাকবে, সে চাইবে কি ওই ফসলি জমিটার মধ্যে ঘর না করে আমরা আগে যেখানে 2 ভাই থাকতাম, এখন আমরা সেখানে 4 ভাই থাকবো। ফসলি জমিটা অন্তত থাকুক, যেখান থেকে সারা বছরে 1 বার 2 বার বা 3 বার আমরা কিছু পরিমাণ ধান চাল উৎপাদন করতে পারি। নারী পুরুষের ভেদাভেদ, নারী 100 জন আর পুরুষ যেখানে 96.3, অর্থাৎ নারীর সংখ্যা বাড়তেছে। নারীর সংখ্যা কিন্তু বেশি, একটা সময় কিন্তু পুরুষের সংখ্যা বেশি ছিল। যেমন আমরা যদি 2022 সালে দেখি, 22, 20, 21, 22 এই 3টা বছরেই নারীর সংখ্যা ছিল 100, পুরুষের সংখ্যা ছিল 102। নারীর সংখ্যা ছিল 100, পুরুষের সংখ্যা ছিল 102। আর এখন নারীর সংখ্যা 100, পুরুষের সংখ্যা 96.3, অর্থাৎ পুরুষের সংখ্যা কমতেছে। আচ্ছা, পুরুষের সংখ্যা বাড়া ভালো নাকি নারীর সংখ্যা বাড়া ভালো? এটা কে বলতে পারবা? মানে ভালো বলতে মানে চলবে আর কি, সমাজে খারাপ কিছু হবে না, এরকম কিছু কোনটা বাড়লে ভালো? বলতে পারবে না? এটা বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে পুরুষ যদি সমাজে বাড়ে, তাহলে মানে 105 জন পুরুষ আর 100 জন নারী, তাহলে 100 জন নারীকে যদি 100 জন পুরুষে বিয়ে করে, বাকি যে 5 জন পুরুষ তারা কি করবে? কারণ ইসলামে কিন্তু নারীদের ক্ষেত্রে বহু বিবাহে জায়গা নাই। ইসলামে নারীদের ক্ষেত্রে বহু বিবাহের জায়গা নাই। কিন্তু 100 জন নারী আর 96 জন পুরুষ যদি হয়, সেক্ষেত্রে 100 জন নারী 96 জন পুরুষ যদি 96 জন নারীকে বিয়ে করে, সেক্ষেত্রে আর 4 জন নারী থাকে। এই 4 জন নারী কি করতে হবে? অন্য কারো অন্য এরকম 4 জন ব্যক্তির কাছে যাইতে হবে যাদের বউ আছে। এটা কিন্তু ইসলামে জায়েজ আছে। বাধ্যতামূলক বলছি না যে বিয়ে করতে হবে একাধিক, বাধ্যতামূলক না, জায়েজ। এর অনেকগুলো কারণ আছে। আমি জাকির নায়কের একটা লেকচার পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে খুব সিম্পল যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে একটা বাচ্চা হইলে বাচ্চাটার একই সাথে যদি একাধিক নারী থাকে, সেক্ষেত্রে বাচ্চার বাবা মার নাম স্পষ্টীকরণ করা সহজ। কিন্তু একই সাথে যদি একাধিক পুরুষ থাকে, সেক্ষেত্রে বাবা নামটা কি হবে? মার নামটা হবে, কিন্তু বাবার নামটা, হয়তো আধুনিক যুগ আসছে বর্তমানে, এখানে ডিএনএ টেস্ট করে বাবার নাম জানা যাবে, কিন্তু একটা সময় তো ডিএনএ টেস্ট ছিল না, বা ডিএনএ টেস্টের মাধ্যমে তো অনেক সময় ভুল হইতে পারে। তখন কি হবে? আচ্ছা, ওকে, ওগুলো আলোচনা করা জরুরি না। এবার আসি, আচ্ছা, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল। এখন না, একটু পরে। না, এই যে এটাতে তো একবার করছো, বলো। হ্যাঁ, আরেকবার আসলে, হ্যাঁ, বেশি বিরক্ত করলে কিন্তু এখান থেকে সরে যেতে বলবো।
আচ্ছা, গড় আয়ুষ্কাল যেটা সেটা সেটা হচ্ছে 72.3। এটা কমেছে। এটা 2021 সালে ছিল 72.8। 21-22 সালে ছিল 72.8, বর্তমানে 72.3। আচ্ছা, সাক্ষরতার হার। সাক্ষরতার হার সাক্ষরতার হার বেড়েছে। আগে ছিল 75, এখন হচ্ছে 77.9। দারিদ্র্যের হার 18.5। দারিদ্র্যের হার কমেছে, আগে ছিল 20। আগে ছিল দারিদ্র্যের হার 20, এখন এসেছে 18-তে। আগে ছিল চরম দারিদ্র্যের হার ছিল 10, এখন এসেছে 5-এ, 5.5-এ। মাথাপিছু জিডিপি 2671 মার্কিন ডলার। আর মাথাপিছু জাতীয় আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। আচ্ছা, বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে কত টাকার? 48.30 বিলিয়ন মার্কিন ডলারের। আর বিভিন্ন দেশ থেকে কিনে কত টাকার? 68.35 বিলিয়ন ডলার। তাহলে এখানে বাণিজ্য ঘাটতি থাকে কত? 20 বিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্য ঘাটতিটা যদি কমানো যায়, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের জন্য এটা মঙ্গলজনক। বাণিজ্য ঘাটতি অর্থাৎ আমরা যে পরিমাণ পাঠাবো সেই পরিমাণ ইনকাম করতে হবে। রেমিটেন্স সবচেয়ে বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। আর 24-25 অর্থ বছরে রেমিটেন্স আসছে 30.28 মিলিয়ন ডলার। এই রেমিটেন্স 2021 সালে আসছিল 24.78 বিলিয়ন ডলার। আর এতে আসছে 30.32 বিলিয়ন ডলার বা 33 বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি আসছে যুক্তরাষ্ট্র থেকে। আগে আসতো সৌদি আরব থেকে সবচেয়ে বেশি, এখন আসে যুক্তরাষ্ট্র থেকে। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে জিএসপি। এটা সবাই আমরা জানি যে জিএসপি মিনিংটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস, অর্থাৎ অগ্রাধিকারমূলক বাণিজ্য, অর্থাৎ বিনা শুল্কে আর কি, শুল্কমুক্তভাবে প্রবেশ করা। এটার লক্ষ্য কি থাকে? রপ্তানি আয় বাড়ানো। আচ্ছা। আচ্ছা, জিএসপি যে সুবিধাটা এটা প্রদান করে হচ্ছে ডব্লিউটিও, এবং এটা বাংলাদেশ প্রথম পায় 1976 সালে, আর বন্ধ করে দেয় 2013 সালের 27 জুন এটা বন্ধ করে দেয়। এবং বন্ধ করার যথেষ্ট কিছু কারণ ছিল, এর মধ্যে হচ্ছে শ্রমিক নিরাপত্তা ছিল, হচ্ছে শ্রমিকদের মজুরি কম ছিল, তারপরে হচ্ছে আহ, এই যে 13 সালে যে ঘটনাটা, সেটা মূলত অনেকগুলো ঘটনাই ঘটেছিল, কিন্তু তার মধ্যে একটা আলোচিত ঘটনা ছিল, সেটা হচ্ছে শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ড। এই শ্রমিক এই শ্রমিক নেতা আমিনুল যে সে হচ্ছে গুম হয়ে গেছিল, পরবর্তীতে তার আর কোনো সন্ধান
তা এই যে শ্রমিক নেতা আমিনুল যে গুম হয়ে গেছিল, সেই আমিনুলের একটা বিষয়, সেই আমিনুলকেও হচ্ছে আমেরিকান সরকার আহ, এটার জন্য খুব জবাবদিহিমূলক একটা ব্যবস্থা, জবাবদিহি চাইছিল বাংলাদেশ সরকারের কাছে, কিন্তু বাংলাদেশ সরকার খুব বেশি এটার খোঁজখবর দিতে পারে না। এটা মূলত ছিল আমিনুল ছিল হয়তো বিএনপি বা জামাতপন্থী কোনো শ্রমিক নেতা, সে গুম হয়ে গেছিল। এটার পর থেকে মূলত জিএসপি সুবিধাটা হারাইছে বাংলাদেশ, এবং এটা ফিরিয়ে দিবে এরকম 16টা শর্ত দিয়েছিল। এর মধ্যে কিছু কিছু শর্ত বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফিল আপ করেছে। এর মধ্যে কঠিন কিছু শর্ত আছে, যেমন হচ্ছে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ। এখন বাংলাদেশের যে গার্মেন্টসগুলো আছে, সেগুলো হচ্ছে অধিকাংশই তো পুঁজিবাদী সিস্টেমে চলে। এখানে তো যার হচ্ছে দক্ষতা বেশি, যে সময় দিবে বেশি, তার বেতন বেশি। এখানে এটা বলতে পারবে না যে ন্যূনতম মজুরি কারো 15,000 টাকা। এখন গার্মেন্টসে যারা চাকরি করে তাদের কিন্তু ন্যূনতম মজুরি 7,000 টাকাও আছে। এখন এটা তো বলে না, ন্যূনতম মজুরি কিন্তু বলতে পারে না 7,000 টাকা। আবার দেখা যায় যার 7,000 টাকা মজুরি, সে কিন্তু মাসে আরো 10,000 টাকা ইনকাম করে হচ্ছে ওভার টাইম করে। কিন্তু ওভার টাইমটা কিন্তু হিসেবে ধরা যাবে না, কারণ ওভার টাইমটা এক ধরনের তোমার হচ্ছে জোর জোর জবরদস্তিমূলক পর্যায়ে চলে যায়। আর এটা কিন্তু বাংলাদেশ সংবিধানের 34 নং অনুচ্ছেদে নিষিদ্ধ করা আছে, যে জবরদস্তি শ্রম নিষিদ্ধ, এটা বলা আছে। এখন ওভার টাইমটা কিন্তু এক ধরনের জবরদস্তিতে চলে যায়। কারণ কি, কারণ বায়ারদের অর্ডার থাকে, যেমন আজকে বললো যে আমাকে আজকে শনিবার না, আগামীকালকে আমাকে বা সোমবারে আমাকে 15,000 পিস শার্ট দিবেন। তখন মালিক কি করে, সে কিন্তু এই অফার ছাড়ে না, সে গ্রহণ করে যে যেভাবে হোক 15,000 শার্ট আমাকে সোমবারে দিতে হবে, কালকের পরের দিন, সময় একদিন। তখন কি করে, যারা শ্রমিক আছে তাদেরকে দিয়ে জোরপূর্বক ওভার টাইম করায়, কেউ যদি করতে নাও চায়। কারণ কি, বায়ারদের সাথে চুক্তি ভঙ্গ করা যাবে না, যেভাবে হোক দিতে হবে। সেক্ষেত্রে শ্রমিকদেরকে সে জোর করে, যদিও ওভার টাইমের সিস্টেমটা হচ্ছে এরকম যে সকাল মানে অফিসিয়াল টাইম, যেটা অফিসিয়াল টাইমে ঘন্টায় যত টাকা পারিশ্রমিক পায়, ওভার টাইমে কিন্তু তার ডাবল দেওয়া হয়। তারপরে অনেকেই করতে চায় না, শরীরে কোলায় না, 10 ঘন্টা ডিউটি করার পরে আরো 4 ঘন্টা ওভার টাইম শরীরে কোলায় না, কিন্তু মালিকে জোর করে করায়। যেজন্য ওটা প্রকাশ করতে পারে না, যেজন্য ন্যূনতম শ্রমের মানে শ্রমের যে মজুরি সেটা নির্ধারণ করতে পারে না। দ্বিতীয়ত হলো গিয়া ট্রেড ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নটাকে ফ্রিলি চলার জন্য বলা হয়। এখন শ্রমিক ইউনিয়নকে ফ্রিলি চলতে বলা মানে কি, যে শ্রমিকদের মধ্যে এক ধরনের শক্তি সঞ্চয় করে দেয়া। আর শ্রমিকদের মধ্যে কোনো ধরনের আহ, শক্তি এবং পাওয়ার এগুলো যদি চলে যায়, তাহলে ওই বাংলাদেশের মতো দেশে কোনো সরকার ভালোভাবে সরকার চালাইতে পারবে না, কারণ শ্রমিকরা হচ্ছে সবচেয়ে খারাপ। বাংলাদেশের মানুষগুলা, যে মানুষগুলা খারাপ, তার মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে এই শ্রমিক, যারা তারা। এবং এর মধ্যে নিকৃষ্ট হচ্ছে পরিবহন শ্রমিক। তো এদের হাতে যদি কোনো ক্ষমতা চলে যায়, অধিকার চলে যায়, তাহলে এই দেশে কোনো সরকার সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আমেরিকা কিন্তু সেইটাই বলে, যে শ্রমিকদের হাতে ক্ষমতা দাও, দেশটা ধ্বংস হোক, আর আমরা মাতাব্বরি করি, আর আমাদের সুবিধাগুলা আমরা নিয়ে যাই। বর্তমানে যে বলা হচ্ছে যে আমেরিকান সরকার জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। জামাত বাংলাদেশে যদি ক্ষমতায় আসে, সেই বাংলাদেশে যে কারো পক্ষে, অর্থাৎ মানে হচ্ছে যারা হচ্ছে মধ্যমপন্থা অবলম্বন করে, তাদের পক্ষে মানে বসবাস করাটা খুব টাফ হবে, যেটা আমরা 5 আগস্টের পর থেকে দেখতেছি। সেই ক্ষেত্রে আমেরিকা যে কি চায় এটা সবার কাছে মোটামুটি ক্লিয়ার। আর আমেরিকা কিন্তু ওই যে জিএসপি সুবিধা তো এসে 17টা শর্তের মধ্যে অন্যতম এই জি শর্তটা দিয়েছে, যে শ্রমিকদের হাতে ক্ষমতা দিতে হবে, শ্রমিক ইউনিয়নকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ সরকার কখনো করবে না। আর জিএসপি সুবিধাটাও মানে ফিরে পাবে বলে মনে হয় না। তবে জিএসপি সুবিধাতে বাংলাদেশে যে খুব বেশি লস হয়েছে বিষয়টা এরকম না। যেই যেই প্রোডাক্টগুলোর মধ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া আছে, সেই রকম প্রোডাক্ট বাংলাদেশ খুব কমই রপ্তানি করে। আচ্ছা, এবার আসি শ্রমিক অর্থ মন্ত্রণালয়, এটা এখান থেকে খুব বেশি দরকার নাই এটা। তারপরে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এটা দরকার আছে। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ, এটা কোথায় অবস্থিত?
এটা হচ্ছে গাজীপুর স্যার। গাজীপুরের শিমুলতলিতে, তাই না? গাজীপুরের শিমুলতলি। এইটা আসবে, আসলে এইটা আসবে প্রশ্নটা, যে বাংলাদেশের ব্যাংকনোট এবং সরকারি ডাকটিকেটের প্রধান প্রধান ছাপ্পাখানা এটা কোথায় অবস্থিত? গাজীপুর শিমুলতলি। বাস, প্রশ্ন আসলে এইটা আসবে। কত সালে এটা আসার কথা না। বাজেট, এটা বাংলাদেশ সংবিধানের 87 নং অনুচ্ছেদে রয়েছে, তবে সরাসরি বাজেট হিসেবে না, রয়েছে বাংলাদেশ সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি। এটা বলা হয়েছে 87 নং অনুচ্ছেদ, অর্থাৎ এটাই বাজেট। আচ্ছা, বাজেট মানে কি? বছরের, এক বছরের হিসাব নিকাশ। বাংলাদেশের হিসাব নিকাশ শুরু হয় কবে থেকে? 1 জুলাই থেকে 30 জুন। প্রতি বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে হিসাব শুরু হয়, পরবর্তী বছরের জুনের 30 তারিখ দিয়ে 30 তারিখে ক্লোজ হয়। এটাকে বলা হয় এক অর্থ বছর বা এক ফিসক্যাল ইয়ার। উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেছিলেন লর্ড ক্যানিং 1861 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন তাজউদ্দিন আহমেদ। যদিও এই প্রেক্ষাপটে এই প্রশ্ন আসবে না, কিন্তু আমাদের জেনে রাখা ভালো। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন তাজউদ্দিন আহমেদ। সংসদে বাজেট পেশ করেন সাধারণত অর্থমন্ত্রী জুন মাসের প্রথম বৃহস্পতিবার। জুন মাসের প্রথম বৃহস্পতিবার এটা করে থাকেন। বাজেটে ঘাটতি দূর করার উৎস দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বহিরাগত উৎস। অভ্যন্তরীণ উৎস তো বাংলাদেশের ভিতরে অনেক কিছুই থাকে। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে পারে, সঞ্চয় বা ঋণপত্র, বন্ড, এগুলো বিক্রি করতে পারে। কিন্তু বহিরাগত যে উৎস হয় সেটা হচ্ছে তিনভাবে নেওয়া যেতে পারে বহিরাগত উৎস। এর মধ্যে এক নাম্বারটা হচ্ছে বৈদেশিক ঋণ। আমরা যদি বৈদেশিক ঋণ নিয়ে থাকি তাহলে সেটা সুদ আসলে ফেরত দিতে হবে। নির্দিষ্ট ইন্টারেস্ট হারে যদি আমরা সুদ নেই, ঋণ নেই, তাহলে সেটা সুদ আসলে ফেরত দিতে হবে। যদি বৈদেশিক সাহায্য নেই, এই সাহায্য ফেরত দিতে হবে না, তবে তাদের কিছু শর্ত থাকে। যেটা বৈদেশিক সাহায্য কি খাও, যেটা বৈদেশিক সাহায্য সেটা হচ্ছে ফেরত দিতে হবে না, কিন্তু কিছু শর্ত থাকে। যেমন কি, যেমন আমেরিকা বাংলাদেশকে 1000 মার্কিন ডলার বৈদেশিক সাহায্য দিল। সাহায্য দিয়ে বললো কি, বললো দে ওইটা দিয়া কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ করা যাবে না। কি করতে হবে? শুধু বিল্ডিং করো, বড় বড়, শুধু বিল্ডিং করো, এবং বড় বড় বিল্ডিং করে এখানে হচ্ছে একটা যাদের বাড়িঘর নাই তাদের জায়গা করে দাও। অথবা বলল যে অমুক জায়গায় খালি রাস্তা করো, ব্রিজ করো, কালভার্ট করো, যেগুলা কোনো প্রোডাক্টিভ কোনো কাজ না। অথবা বলতে পারে যে ভারত বাংলাদেশকে 1000 মার্কিন ডলার দিবে, বৈদেশিক সাহায্য কিছু শর্ত, বৈদেশিক সাহায্য দিবে। তার মধ্যে একটা শর্ত আছে। শর্তটা কি? যে তারা শুধু কনস্ট্রাকটিভ কিছু করবে, বিল্ডিং করবে, রাস্তাঘাট করবে, এই জন্য যে পরিমাণ কয়লা দরকার সবটা কয়লা ভারত থেকে আনতে হবে, এরকম একটা শর্ত দিয়ে দিল। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে বৈদেশিক অনুদান। এইটা হচ্ছে একেবারে ফ্রি, ফেরত দিতে হয় না, কোনো শর্ত থাকে না, কিছুই না। এটা হচ্ছে বৈদেশিক অনুদান। এটা তুমি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখি রাজস্ব বাজেট। যেই বাজেটে সরকারের চলতি বছরের জন্য রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে, এটা হচ্ছে রাজস্ব বাজেট। উন্নয়ন বাজেট হচ্ছে যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এগুলার হিসাব নিকাশ থাকে, সেটা হচ্ছে উন্নয়ন বাজেট। ঘাটতি বাজেট যেখানে হচ্ছে তোমার শর্ট পড়বে, প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলা হয়। যেমন বাংলাদেশ এগুলো ইচ্ছা করে ঘাটতি বাজেট করে, কারণ বাংলাদেশের অন্য কোনো বাজেট করা সম্ভব না। যেমন বাংলাদেশ, তারপর হচ্ছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশগুলা ইচ্ছা করি হচ্ছে ঘাটতি বাজেট প্রণয়ন করে। এবং যেমন মনে করো আমাকে 12 মাসের জন্য একটা বাজেট দেওয়া হলো, এক বছরের জন্য বাজেট দেওয়া হলো, কিন্তু 10 মাস গেলেই যে বাজেট দেওয়া হলো সেই বাজেটের টাকা শেষ হয়ে গেল, তখন কি করতে হয়? তখন করতে হয় সম্পূরক বাজেট। ওই যে 2 মাস সময় থাকে, ওই 2 মাসের জন্য আরেকটা
বাজেট করতো, এটা হচ্ছে সম্পূরক বাজেট। অর্থ বছরের শেষে সম্পূরক বাজেট করা হয়। অর্থ বছরের শেষে মূল বাজেটের তুলনায় আয় ক্ষেত্রে যে বাজেট করা হয় তাকে সম্পূরক বাজেট বলা হয়। যেমন আমাকে 1 বছরের জন্য বাজেট দিল, কিন্তু 10 মাসে বাজেট শেষ হয়ে গেল, তাহলে আর 2 মাস কি করব? তখন ওই সম্পূরক বাজেটটা 2 মাসের জন্য করা হয়। বাজেট 25-26, অর্থাৎ 25 সালের শেষ 6 মাস আর 26 সালের প্রথম 6 মাস, এই 12 মাস মিললে একটা অর্থ বছর। এটা কততম বাজেট? 54তম। 2রা জুন 25 সালে হয়েছে। এটা পেশ করেছে কে? অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। আচ্ছা, বাজেটের স্লোগান কি? বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেটের আকার, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হয়েছে। 24-25 অর্থ বছরে ছিল 7,97,000 কোটি টাকা, আর এবার কত? 7,090 কোটি টাকা, সরি 7,90,000 কোটি টাকা। এর আগের বছর 24-25 অর্থ বছর মানে এটা শেখ হাসিনার ছিল। 24-25 অর্থ বছর এটা ঘোষণা করা হয়েছে 24 সালের জুন মাসে, তখন শেখ হাসিনা, 24শে জুন শেখ হাসিনার শেষ যেই অর্থ বাজেট ছিল এটা, তখন সে করেছিল ইতিহাসের মনে হয় সবচেয়ে বড় 7,97,000 কোটি টাকা। ওকে, সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে? জনপ্রশাসন খাতে। বাজেটের প্রায় 20%। জিডিপির লক্ষ্য 5.5%, মুদ্রাস্ফীতির লক্ষ্য 6.5%। প্রত্যাশিত মাথাপিছু আয় 2,961 মার্কিন ডলার, বর্তমানে রয়েছে কত? 2,820 মার্কিন ডলার। আচ্ছা, কর প্রশাসনের শীর্ষ সংস্থা কোনটা? এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড। এটার চেয়ারম্যান কে? পদাধিকার বলে চেয়ারম্যান হন অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব। আচ্ছা, এখানে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স কোনটা? আয়কর, ভূমিকর, মুনাফা কর, এই দুইটা বললে হবে। আয়কর আর ভূমিকর এই দুইটা গুরুত্বপূর্ণ। আয়কর এবং ভূমিকর এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর কোনটা? পরোক্ষ কর হচ্ছে মূসক, অর্থাৎ ভ্যাট বা মূল্য সংযোজন কর, এটা হচ্ছে পরোক্ষ কর। ওকে, আয়কর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত কর, অর্থাৎ আমার উপরে, ওই যে বললাম না যে আমি সাধারণ করদাতা হিসেবে 3,75,000 টাকা পর্যন্ত আমি মওকুফ পাবো। বছরে যদি এর চেয়ে আয় বেশি হয় সেক্ষেত্রে আমাকে ট্যাক্স দিতে হবে। এখন আমার আয় ধরি, যেমন আমি যদি আমার হিসাব করি, আমার তো বেতন ছাড়া কোনো ইনকাম নাই। হুম, তাহলে আমার বেতন যদি ধরি 50 ইন্টু 12 মাস, আমার 6 লক্ষ টাকা ইনকাম, তাহলে আমি রেয়াত পাবো 3,75,000 টাকা। তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে 2,25,000 টাকার ট্যাক্স দিতে হবে। 2,25,000 টাকার ট্যাক্স যা আছে হিসাব করে আমাকে তা দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আসি আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন কি? আয়কর রিটার্নটা হচ্ছে ওই যে কাগজটা আমরা জমা দিই, এটা হচ্ছে আয়কর রিটার্ন। অর্থাৎ প্রথমবার আয়কর রিটার্নে কোনো তোমার হচ্ছে ট্যাক্স দিতে হয় না, প্রথমবার কিন্তু ট্যাক্স দিতে হয় না, ওটা শুধু রিটার্ন। আচ্ছা, 3, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। কর রেয়াত, কর রেয়াত কি? কর রেয়াত মানে হচ্ছে কমানো বা ডিসকাউন্ট দেওয়া বা ছাড় দেওয়া। কি কারণে? বিনিয়োগ এবং দানে উৎসাহিত করার জন্য করের উপর ছাড় দিলে তাকে বলা হয় কর রেয়াত বা ডিসকাউন্ট। ট্যাক্সের উপর ডিসকাউন্ট এটা কেন দেওয়া হয়? অনেক কারণে দেওয়া হয়।
করের বোঝা কমানোর জন্য। কারো যদি প্রচুর ইনকাম থাকে, এখন এক লোকের যদি এমন পরিমাণ ইনকাম থাকে যে প্রচুর টাকা, তার 50 কোটি টাকা ট্যাক্স দেওয়ার লাগে, তাহলে সরকার তারা বলতে পারে যে আপনার 40% ইয়া দিলাম, কর রেয়াত দিলাম, দিতে পারে। তারপরে দিতে পারে কেন? যে কাজে উৎসাহিত করার জন্য, কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে কাজগুলো করা হয় সেখানে ট্যাক্স কমানো যায়, কমাইতে পারে সরকার, যে জনকল্যাণমূলক একটা কাজ করতেছে, হ্যাঁ, ওই কর্মসংস্থান বৃদ্ধির জন্য হয়তো একটা ফ্যাক্টরি দিছে, তাহলে আমি এখানে তার উপরে একটা ট্যাক্সে একটা ডিসকাউন্ট দিয়ে দিই, সে তো ভালো কাজ করতেছে, এটার জন্য হইতে পারে। এবার আসি ট্যাক্স অবকাশ। এটা হচ্ছে একেবারে ফ্রি করে দেওয়া, যে এই বছরের জন্য আপনাকে ফ্রি করে দেওয়া হলো, আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এটা কখন হয়? এই কি কারণে হইতে পারে? যে কোনো এক লোক নতুন একটা ফ্যাক্টরি দিচ্ছে, দেখা গেল যে তার ফ্যাক্টরি ভালোভাবে ওইভাবে চলে নাই, তাকে দিতে পারে। অথবা সে একটা ভালো কাজ করতেছে, এই কাজটা যেন আরো বেশি বেশি করতে পারে, এর জন্য তারা দিতে পারে ডিসকাউন্ট। এই 3টা দিবস আমাদের মাথায় রাখতে হবে: কর দিবস, আয়কর দিবস, মূসক দিবস। এখানে সাধারণ সামান্য এডিট করতে হবে, এটা এডিট হয় নাই। 21-22 অর্থ বছরে না, এটা হবে 24-25 যে অর্থ বছর, বা 25-26 যে অর্থ বছর, এখানে শুধু এভাবে বাড়ায় দিতে হবে যে সাধারণ করদাতা 3,75,000, এনে কত 3,50,000, এটাকে বাড়ায় করছে 3,75,000, অর্থাৎ আগে 3,50,000 পর্যন্ত মাপ ছিল, এখন 3,75,000 পর্যন্ত মাপ। এটা 4 লাখ, এটাকে বাড়ায় করছে 4,25,000, অর্থাৎ প্রত্যেকটাতে 25,000 করে বাইরে যাবে। এখানে ছিল 4,75,000, এটা হয়ে যাবে 5 লাখ। আর এখানে ছিল 5 লাখ, এটা হয়ে যাবে 5,25,000, অর্থাৎ গ্যাজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা প্লাস জুলাই যোদ্ধা, গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্লাস গ্যাজেট যোদ্ধা, এটা হবে 5,25,000, অর্থাৎ প্রত্যেকটাতে 25,000 করে বাড়ছে এই রানিং যেই বাজেট আছে সেই বাজেটে। এবার আসি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কোনো কিছু কিনলে সেটার উপরে একটা ট্যাক্স ধরা হয়। সেটা কবে থেকে কার্যকর হয়? সেটা 1 জুলাই 1991 সাল থেকে, 1 জুলাই 1991 সাল থেকে। যে কোনো কিছুতে সর্বোচ্চ ভ্যাটের হার 15%, এর বেশি ভ্যাট নিতে পারবে না। সরকারের আয়ের উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব কোনটা? বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, ভূমি রাজস্ব, এগুলো হচ্ছে কর রাজস্ব। আর কর বহির্ভূত হচ্ছে কোনগুলা? বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, মাসুল, স্ট্যাম্প, ডাক মাসুল ইত্যাদি। একটা হচ্ছে আবগারি শুল্ক। আবগারি শুল্ক কোনটা? দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত বিভিন্ন পণ্য ও সেবার উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলা হয়। বাংলাদেশে চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ঔষধ, স্পিরিট, দেশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক। আর একটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? এটাও এক ধরনের আবগারি শুল্ক। যেমন ওই যে বললো না যে তামাক, তারপরে হচ্ছে সিগারেট, মদ, গাঁজা, আফিম, হ্যাঁ, এগুলা আবগারি শুল্ক হলো, এগুলো আবার সিনট্যাক্স, অর্থাৎ খারাপ। ক্লাস নিতেছি আব্বু, ক্লাসটা শেষ করে পরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, যাও। সমাজের জন্য ক্ষতিকর দ্রব্যের উৎপাদন নিরুৎসাহিত করতে এই কর আরোপ করা হয়। তারপরে হচ্ছে সম্পূরক শুল্ক, ওই যে বিভিন্ন প্রকার পরোক্ষ কর ছাড়াও অতিরিক্ত যে কর আরোপ করা হয় সেটাকে বলা হয় সম্পূরক শুল্ক। টার্নওভার ট্যাক্স, বছরে উৎপাদিত পণ্য ও
সেবার মোট বিক্রয় মূল্যের উপর আরোপিত কর। তারপর হচ্ছে মাসুল বা টোল, এটা হচ্ছে পণ্য পরিবহনে বন্দর, সেতু, সড়ক বা স্থান ব্যবহারের জন্য একটা ট্যাক্স। এটা তো আমরা দেই, যেমন বিভিন্ন ব্রিজে উঠলে কিন্তু আমরা ট্যাক্স দিয়ে উঠতে হয়, টোল দিয়ে উঠতে হয়। বাংলাদেশের অর্থনীতি মধ্যম আয়ের দেশ, এটা ঘোষণা হয়েছিল 2015 সালের 1 জুলাই। আচ্ছা, এগুলা পুরাতন নিউজ, এগুলো আসার সম্ভাবনা কম পরীক্ষায়। তারপরে হচ্ছে এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে পূর্ণটা কি। 3টা ক্যাটাগরিতে জাতিসংঘ ভাগ করে থাকে। এর মধ্যে এই যে স্বল্পোন্নত, উন্নয়নশীল এবং উন্নত রাষ্ট্র, এই 3 ভাগে ভাগ করে থাকে। বাংলাদেশে এলডিসি থেকে উত্তরণের ঘোষণা দেওয়া হয়েছিল 2018 সালে, আর এটা কার্যকর হবে 2026 সালে। ব্যাংকিং ব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশ্বসাহিত্য ব্যাংক, এই 3 ধরনের ব্যাংক রয়েছে। তো কেন্দ্রীয় ব্যাংক কোনটা? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা 16 ডিসেম্বর 1971 সালে হয়েছে। এটার অবস্থান হচ্ছে মতিঝিল, এবং এটার আগের নাম ছিল দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটার কার্যালয়, প্রধান হচ্ছে গভর্নর। গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। আর বর্তমান গভর্নর কে? প্রথম গভর্নর কে ছিলেন? এ.এন.এম হামিদুল্লাহ। প্রথম ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ.এন.এম হামিদুল্লাহ। আচ্ছা, আহ বর্তমান হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর। 13ই আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি কততম? তিনি হচ্ছেন 13তম গভর্নর, ডক্টর আহসান এইচ মনসুর। তিনি 13তম গভর্নর। এর আগে ছিলেন ডক্টর আব্দুর রউফ তালুকদার, তিনি ছিলেন 12তম গভর্নর। 13তম হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর। প্রথম নারী পরিচালক হচ্ছে অধ্যাপিকা হান্নানা বেগম। এই অধ্যাপিকা হান্নানা বেগম ছিলেন নাইমের পরিচালক ছিলেন। তিনি খুব গুণী মহিলা ছিলেন একজন। তার অনেক বই এগুলো রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে ভবনটা, এটার স্থপতিকে শফিউল কাদের। হুম। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি, মিরপুর, ঢাকা। তারপর হচ্ছে তোমাকে মশা ধরছে? তোমার আম্মুর কাছে যাও। জামি কই? কয়েল দাও, কয়েল। আচ্ছা, বাংলাদেশ মুদ্রা জাদুঘর, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি, এটা হচ্ছে মিরপুর, ঢাকা। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে 10টা। সর্বশেষ কোথায়? সর্বশেষটা হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, এবার আসি বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী। মুদ্রা ও নোট প্রচলন করা। বাংলাদেশ ব্যাংক কিন্তু ওই যে আমরা নর্মাল যে ব্যাংকগুলো দেখি, বাণিজ্যিক ব্যাংকগুলো, এগুলোর মতো না যে লোন নিতেছি, অ্যাকাউন্ট খুলতেছি, বিষয়টা কিন্তু এরকম না। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে সারা বাংলাদেশের যে অন্যান্য ব্যাংকগুলো আছে সেগুলোর লোন দেওয়া, কোনো ব্যক্তিকে লোন দেয় না। বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে টাকা দেয়, বাংলাদেশ ব্যাংক কৃষি ব্যাংকে টাকা দেয়, অগ্রণীকে দেয়, জনতাকে দেয়। হ্যাঁ, এইভাবে দেয়। আচ্ছা, ওদের আরো কিছু কাজ আছে, যেমন মুদ্রা ও নোট প্রচলন করে থাকে, মুদ্রা নীতি প্রণয়ন করে থাকে, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে থাকে, তারপর হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ করে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ করে, তফসিলি ব্যাংক সমূহের নীতি নির্ধারণ এবং নজরদারিকরণ এগুলো করে থাকে। এবার আসে বাণিজ্যিক ব্যাংক। বর্তমানে বাংলাদেশে 58টি তফসিলি বাণিজ্যিক ব্যাংক আছে। এর মধ্যে 3 ধরনের বাণিজ্যিক ব্যাংক। এটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এগুলো হচ্ছে 6টা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। সুপালি, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী।
বেসিক ব্যাংক এবং বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বিডিবিএল। এই 6টা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। আরো লেটেস্ট নিউজ শোনা যাচ্ছে যেটা ওই যে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এইটা আর সোনালী ব্যাংক সম্ভবত এক হয়ে যাবে। হ্যাঁ, সোনালী ব্যাংকের ভিতরে ওইটা এসে মার্জ হয়ে যাবে, তখন কিন্তু ব্যাংক হয়ে যাবে 5টা: সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক, এই 5টা। আচ্ছা, বেসরকারি যে ব্যাংক, বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে 52টা, এর মধ্যে 53টা হচ্ছে বাংলাদেশি আর 9টা হচ্ছে বিদেশি। 53টা হচ্ছে বাংলাদেশি আর 9টা বিদেশি, এই টোটাল 52টা হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বিশেষায়িত ব্যাংক, এটা একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, একটা হচ্ছে রাকাব, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, একটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এগুলার বিশেষায়িত ব্যাংক বলার উদ্দেশ্য হচ্ছে এগুলার উদ্দেশ্য থাকে নামের সাথে কাজের মিল। যেমন কৃষি ব্যাংক, কৃষি সম্পর্কিত যেখানে যেখানে ইনভেস্ট করার দরকার, লোন দেওয়া দরকার গরিবদেরকে, ধনীদেরকে, কৃষকদেরকে, সেভাবেই কাজ করে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সেম কাজটাই করে, তবে তাদের যেখানে যেখানে ব্রাঞ্চ আছে, অর্থাৎ রাজশাহী ডিভিশনটাকে নিয়ে। প্রবাসী কল্যাণ ব্যাংক কাজ করে থাকে যারা বিদেশে যেতে চায় কিন্তু টাকা নাই, তাদেরকে সেই পরিমাণ হেল্প করে যে পরিমাণ টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পরে আস্তে আস্তে এটা শেষ করে দেয়। এই জন্য এগুলোকে বলে বিশেষায়িত ব্যাংক, অর্থাৎ বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যাংক। তফসিলি ব্যাংক রয়েছে কয়টা? 61টা। 58টা বাণিজ্যিক ব্যাংক প্লাস 3টা বিশেষায়িত ব্যাংক। এই তফসিলি ব্যাংক হচ্ছে 61টা। 61তম তফসিলি ব্যাংক হচ্ছে সিটিজেন ব্যাংক। 61তম তফসিলি ব্যাংক হচ্ছে সিটিজেন ব্যাংক, যেটা বাংলাদেশে 2020 সালে হচ্ছে কার্যক্রম শুরু করে। 2020 সালে কার্যক্রম শুরু করে এই সিটিজেন্স ব্যাংক লিমিটেড। এরপরে আসি অতফসিলি ব্যাংক, 5টা, যেগুলোর উপরে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। যেমন হচ্ছে আনসার বিডিবি ব্যাংক, এটা আনসার বিডিবি দেখে। কর্মসংস্থান ব্যাংক, জুবিলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, আর একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। এই 5টার উপরে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। জুবিলি ব্যাংক হচ্ছে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে পুরাতন ব্যাংক, জুবিলি ব্যাংক, যেটা 1913 সালে প্রতিষ্ঠিত হয়, এখন সম্ভবত এটা নাই। পল্লী সঞ্চয় ব্যাংক, আমার বাড়ি আমার একটি বাড়ি একটি খামার, নাকি আমার বাড়ি আমার খামার প্রকল্প সংশ্লিষ্ট, এখান থেকে হয় এটা পল্লী সঞ্চয় ব্যাংক। আর একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক, অর্থাৎ আরব বাংলাদেশ ব্যাংক, যেটা 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সৌদি আরব এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে, কিন্তু এখন ওইটা সম্পূর্ণটা বাংলাদেশের, সৌদি আরবের কোনো এটা এখানে কোনো তাদের নাই, ওই পার্টনারশিপ নাই। আচ্ছা, বাংলাদেশের একটা ব্যাংক, প্রশ্নটা সেই রকম যে বাংলাদেশের একটা ব্যাংক যেটা মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছিল, নাম কি? আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংক যেটা হচ্ছে মালদ্বীপের কেন্দ্রীয় বিষয় ব্যাংক হিসেবে কাজ করেছিল। আচ্ছা, সর্বশেষ সর্বশেষ প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। সর্বশেষ প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বিডিবিএল। সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, এই 4টা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত 1972 সালে। বিএফআইইউ, এটার কাজ কি? এটা হচ্ছে একটা আর্থিক গোয়েন্দা ইউনিট, যা হচ্ছে মুদ্রা পাচারকারী রোধ সংস্থা হিসেবে কাজ করে। বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? 1857 সালে।
বাংলাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় 1972 সালের 4 মার্চ 1 এবং 100 টাকা নোট প্রচলনের মাধ্যমে। বাংলাদেশের প্রথম ধাতব মুদ্রা চালু হয় 72 সালে। নোট দুই প্রকার, সরকারি আর বেসরকারি, মানে ব্যাংক নোট। সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। যেমন বাংলাদেশের 1 টাকা, 2 টাকা, 5 টাকার যে নোটগুলো, সেগুলো হচ্ছে কাগজের যে নোট, সেগুলো সরকারি নোট। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাংক নোট, যেগুলোতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। ব্যাংক নোট যেগুলো, এগুলোতে স্বাক্ষর থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আচ্ছা, বাংলাদেশের বীমা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইংরেজিতে বলা হয় IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। এটা বাংলাদেশের দুটি সরকারি বীমা কর্পোরেশন রয়েছে, একটা হচ্ছে জীবন বীমা আর একটা হচ্ছে সাধারণ বীমা। এখানে আর বিস্তারিত পড়ার দরকার নাই। পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে কি? এটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BSEC, এটা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, এটার প্রতিষ্ঠানের পদবি স্যার, চেয়ারম্যান। জি জি। ভারতের প্রথম যে আপনি বললেন ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজি মুদ্রা প্রচলন 1857, না স্যার, এটা 1800। 1861। এটা কি 1861 হবে? জি স্যার। এটাই সঠিক, 1861 সঠিক। এটা 1861 সঠিক। এখানে ভুল লেখছে, আমিও ভুল পড়ছি, এটা 1861 সঠিক। তাহলে এখানে কারেকশন। ওকে, তাহলে হচ্ছে আহ, বর্তমানে শেয়ার বাজার বা স্টক মার্কেট আছে দুইটা, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে চট্টগ্রামে। ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়ন্ত্রণ করে হচ্ছে MRA। আচ্ছা, এনজিও বিষয়ক ব্যুরো, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি। তারপর হচ্ছে, এগুলো হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন কমিশন বা প্রতিষ্ঠান। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, পরিসংখ্যান ব্যুরো, পরিকল্পনা কমিশন, জাতীয় অর্থনৈতিক পরিষদ বা একনেক যেটাকে বলা হয়। পরিসংখ্যান ব্যুরো, BBS, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে আগারগাঁও, ঢাকা। এটার কাজ কি? জনশুমারি, গৃহগণনা, খাত ভিত্তিক জরিপ ও উপাত্ত গ্রহণ করা। ওকে। পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের প্রধানের পদবী চেয়ারম্যান। এটা পদাধিকার বলে প্রধানমন্ত্রী হয়। প্রধানমন্ত্রী না থাকলে বিকল্প চেয়ারম্যান থাকে অর্থমন্ত্রী। ওকে। কার্যাবলী কি কি? দেশের অর্থনৈতিক পরিকল্পনা করা, ADP করা, দ্বিবার্ষিক পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলো গ্রহণ করা। জাতীয় অর্থনৈতিক পরিষদ বা NEC, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটার সভাপতি হয় পদাধিকার বলে প্রধানমন্ত্রী। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে PRSP, ADP সহ অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা। একনেক, এটা কিন্তু পূর্ণরূপ আসে, যে একনেকের পূর্ণরূপ কি? এক্সিকিউটিভ, এনে বানান ভুল করছে, কিউটিভ, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটা মনে রাখতে হবে, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটা হচ্ছে একনেকের পূর্ণরূপ। এটা সভাপতি পদাধিকার বলে প্রধানমন্ত্রী, বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী।
সর্বমোট সদস্য 16 জন থাকে। আচ্ছা, ওকে, সমস্যা নাই। উন্নয়ন পরিকল্পনা সমূহ স্বল্পমেয়াদী, অর্থাৎ 1 থেকে 3 বছর, যেটা হচ্ছে এডিপি, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আরেকটা হচ্ছে মধ্যমেয়াদী, যেটাকে বলে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই 26 সালে কিন্তু, 26 না, 25 সালে কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষ হয়েছে। এখন আরেকটা নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু হবে, যদি সরকার চালু করে। দীর্ঘমেয়াদী হচ্ছে 10 থেকে 15 বছর মেয়াদী পরিকল্পনা, যেমন হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চদশ বার্ষিক পরিকল্পনা, ডেল্টা প্ল্যান, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে বাংলাদেশের পরিকল্পনা হচ্ছে 3 প্রকার উন্নয়নমূলক। গৃহীত পরিকল্পনা সমূহ, দ্বিবার্ষিক পরিকল্পনা এ পর্যন্ত একটাই হয়েছে, সেটা হচ্ছে 78 থেকে 80 সাল পর্যন্ত, জিয়াউর রহমানের আমলে। আচ্ছা, পঞ্চবার্ষিক পরিকল্পনা এ পর্যন্ত 8টা হয়েছে। প্রথম ছিল 73 থেকে 78, আর সর্বশেষ হচ্ছিল জুন 25। আচ্ছা, প্রেক্ষিত পরিকল্পনা এবার দুইবার হয়েছে। একটা হচ্ছে 10 থেকে 21, ভিশন 2021, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। আরেকটা হচ্ছে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, ভিশন 21 টু ভিশন 41, 2021 থেকে 2041, যেটা উন্নত রাষ্ট্র বাংলাদেশ। তার মানে প্রথম প্রেক্ষিত পরিকল্পনার বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশ, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার বিষয় হচ্ছে উন্নত রাষ্ট্র বাংলাদেশ। পিআরএসপি, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস, পিআরএসপি, দারিদ্র বিমোচন কৌশলপত্র। এটা এ পর্যন্ত 3বার নেওয়া হয়েছে, একবার 5 থেকে 8, আর একবার 9 থেকে 11। এর আগে একটি অন্তর্বর্তীকালীন দারিদ্র বিমোচন নেওয়া হয়েছিল 3 থেকে 5 পর্যন্ত। 3 থেকে 5, 5 থেকে 8, 9 থেকে 11, এরকম 3টা নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে কত প্রকারের ভাতা প্রদান করা হয়? 120 ধরনের, মাথায় রাখতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে 120 প্রকারের ভাতা প্রদান করা হয়ে থাকে। উল্লেখযোগ্য কি? বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, খাদ্য সহায়তা। এর মধ্যে রয়েছে কি? কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য; কাবিটা, কাজের বিনিময়ে টাকা; ওএমএস, ওপেন মার্কেট সেল; ভিজিএফ, ভার্নারেবল গ্রুপ ফিডিং; টিআর, টেস্ট রিলিফ, গ্র্যাচুইটিস রিলিফ প্রভৃতি কর্মসূচি দেওয়া হয়ে থাকে। প্রশ্ন মোটামুটি শেষ। পড়াশোনা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। না হলে ক্লাস শেষ করে দিই, হ্যাঁ? হ্যাঁ, ওকে, ঠিক আছে।